আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে শনিবার তাদের যোদ্ধারা, বিশেষ করে মার্টার ইজকিহিম নাফি ইঞ্জিনিয়ারিং ইউনিট, পশ্চিম তীরের তুলকারেম ক্যাম্পের এজেন্সি এলাকায় অনুপ্রবেশ করা ইসরায়েলি সেনাদের ওপর উচ্চ শক্তি সম্পন্ন এক্সপ্লোজিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটান। ডিভাইসটি লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানে এবং ক্যাম্পে হানা দেওয়া বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত এবং আহত হন। এদিন ইসরায়েলি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে একটি ভিডিও সম্প্রচার করে আল কাসাম, যার শিরোনাম ছিল চুক্তির মাধ্যমে মুক্তি অথবা বোমায় প্রাণহানি। ভিডিওতে গাজায় আগ্রাসনের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত বেশ কয়েকজন ইসরায়েলি বন্দীর ছবি দেখানো হয়। শুরুতে দেয়ালে সাঁটানো বিবাসের পরিবারকে দেখা যায়, যারা ইসরায়েলি সেনাদের হামলায় নিহত হন। এরপর গত বছরের ৯ নভেম্বর নিহত সেনা ফাউল আরজাই মার্ক আসিয়ানি, ১৭ নভেম্বর নিহত আরিয়া জালমান জমানোভিচ ও ৮ ডিসেম্বর নিহত সেনা স্যার বারুচের ছবি দেখানো হয়। এরপর একই সঙ্গে দেখানো হয় নিহত প্রায় ৩০ বন্দির ছবি। শেষের দিকে ইসরায়েলিদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় বলা হয়, বন্দিরা হয় চুক্তির মাধ্যমে মুক্তি পাবেন, না হয় বোমায় তাদের প্রাণহানি ঘটবে। ভিডিওর শেষে বলা হয়, সবই এখন নেতানিয়াহুর হাতে। ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থনে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ শনিবার উত্তর ইসরায়েলে অন্তত ১০ দফা আঘাত হানে। এদিন তাদের যোদ্ধারা মাউন্ট নেরিয়া ঘাঁটিতে গোলানি ব্রিগেডের ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে ঝাঁকে ঝাঁকে কাতিউষা রকেট নিক্ষেপ করেন। সকাল ৮:১৮টায় হাদাব ইয়ারুন সাইটে আর্টিলারি হামলার মাধ্যমে হিজবুল্লাহর দিনের অভিযান শুরু হয়। একই সময় মানত বসতির চারপাশে অবস্থান নেওয়া ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বিপুল পরিমাণ রকেট ছোড়া হয়। বেলা ২:২টার দিকে রাহিব সাইটে সরাসরি আঘাত হানে হিজবুল্লাহর আর্টিলারি শেল। এর আধা ঘণ্টা পর উপযুক্ত অস্ত্রের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয় মিসগাফ আর্ম সাইটের নজরদারি যন্ত্রপাতি। এরপর এক ঝাঁক কাতিউষা রকেট ছোড়া হয় মিশার ঘাটির প্রধান গোয়েন্দা সদর দপ্তরে। বিকেলে আল মার্জ সাইটে সরাসরি আঘাত হানে লেবানিজ যোদ্ধাদের আর্টিলারি শেল। এদিন বেকা এলাকার আকাশে একটি ইসরায়েলি ড্রোনকে লক্ষ্য করে সারফেস টু এয়ার মিসাইল ছোড়া হয়। এরপর ড্রোনটি লেবাননের আকাশসীমা থেকে পালিয়ে যায়। হিজবুল্লাহর যোদ্ধারা জানান, উপযুক্ত অস্ত্র ব্যবহার করে তারা সামাকা সাইটে সরাসরি আঘাত করেন এবং আয়েলেত হাসাহারে নবনির্মিত ইসরায়েলের ৯১তম ডিভিশনের সদর দপ্তরে এক ঝাঁক ড্রোন পাঠান। ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সদস্যদের লক্ষ্য করে চালানো এই ড্রোন হামলায় দপ্তরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, মারিব প্রদেশের আকাশ থেকে একটি মার্কিন MQ-9 ড্রোনকে সফলভাবে ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী। মুখপাত্র জানান, এর মাধ্যমে ইয়েমেনি বাহিনীর হাতে ৮টি MQ-9 ড্রোন ভূপাতিত হল। সর্বাধুনিক মার্কিন মানববিহীন এরিয়াল ভেহিকেল MQ-9 রিপার গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং হামলার সক্ষমতার জন্য বহুল পরিচিত। এর আগে গত মাসে সাদা প্রদেশের আকাশ থেকে এই ধরনের ৭ম ড্রোন ভূপাতিত করেছিলেন হুথি যোদ্ধারা। সারি জানান, সর্বশেষ ড্রোনটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি সারফেস টু এয়ার মিসাইলের মাধ্যমে ভূপাতিত করা হয়। তিনি যোগ করেন, ৮টি ড্রোনের মধ্যে ৭টি ভূপাতিত করা হয় গাজা যুদ্ধ শুরু হবার পর নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে। এদিন তারা সাদার আকাশ থেকে ভূপাতিত করা MQ-9 ড্রোনের ধ্বংসাবশেষের ফুটেজও প্রকাশ করেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-এর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসাইন সালামি বলেছেন, আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েল ইরানের তেল ট্যাঙ্কারগুলোর ওপর হামলা চালানোর পর ইরান অন্তত ১ ডজন ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার রাজধানী তেহরানে IRGC-এর খাতামুল আম্বিয়া সদর দপ্তর পরিদর্শন করতে গেলে জেনারেল সালামি বলেন, ইরানের তেল রপ্তানি ক্ষতিগ্রস্ত করতে ইহুদিবাদীরা আমাদের ১৪টি তেল ট্যাঙ্কারে হামলা চালায়। প্রাথমিকভাবে কারা এই হামলা চালাচ্ছে আমরা বুঝতে পারিনি, কারণ তারা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে হামলা চালাচ্ছিল। অবশেষে আমরা বুঝতে পারি ইসরায়েল এসব হামলা চালাচ্ছে। এরপর আমরা তাদের ১২টি জাহাজে আঘাত করি।
আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, যখন আমরা তাদের পঞ্চম জাহাজে আঘাত হানি তখন তারা আমাদের বিরুদ্ধে হামলা বন্ধ করে এবং জাহাজ যুদ্ধের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেয়। জেনারেল সালামি তারও আগের ঘটনা উল্লেখ করে বলেন, ব্রিটিশ সরকার জিব্রাল্টার প্রণালীতে আমাদের একটি তেল ট্যাঙ্কার আটক করার পর আমরা তাদের স্টেনা ইম্পায়ারো জাহাজ আটক করলে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। 2019 সালে ইরান হরমুজ প্রণালীতে ওই ব্রিটিশ জাহাজটিকে আটক করেছিল। জেনারেল সালামি আরও বলেন, যুক্তরাষ্ট্র 2022 সালে গ্রিস থেকে আমাদের 2টি জাহাজ আটক করার পর আমরা 2টি জাহাজ তাদের আটক করলে তারাও আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ইরানের এই সেনা কমান্ডার বলেন, শত্রুরা আগ্রাসী তৎপরতার সামনে নমনীয়তা দেখালে তারা পেয়ে বসে, কিন্তু পাল্টা পদক্ষেপ নিলে তারা হাত গুটিয়ে পালাতে বাধ্য হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, অবিলম্বে হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করার দাবিতে শনিবার তেল আবিবের রাস্তায় বিক্ষোভ করেছেন লাখো লাখো ইসরায়েলি বসতি স্থাপনকারী। এ সময় বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয় এবং কয়েকজনকে আটক করা হয়। ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে, অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এটি ছিল ইসরায়েলিদের বৃহত্তম বিক্ষোভ। এমনকি ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিচারিক সংস্কারের বিরুদ্ধে আন্দোলন শুরু হওয়ার পর গত 2 বছরে এটি ছিল সবচেয়ে বড় বিক্ষোভ। 7.5 লাখের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেন বলে জানায় সম্প্রচার মাধ্যমটি। বিক্ষোভের সবচেয়ে বড় অংশটি অবস্থান নেয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে। তারা হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করতে সরকারের প্রতি জোর দাবি জানান। আইল্যান্ড হাইওয়ে অবরোধ করে বিক্ষোভকারীরা বেগিন স্ট্রিটে টায়ারে অগ্নিসংযোগ করলে তেল আবিবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। হাইফাতেও পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষ হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, চারদিক দিয়ে হতাশ হয়ে ইসরায়েল এখন পশ্চিম তীর ও গাজায় পোড়ামাটি নীতি অবলম্বন করছে। গাজায় গণহত্যা চালানোর একই সময়ে অধিকৃত পশ্চিম তীরে গত 10 দিন ধরে ভয়াবহ সামরিক অভিযান চালাচ্ছেন দখলদার সেনারা। সেখানকার নাবলুস, জেনিন ও তুলকারেম শহরে ইসরায়েলি সেনাদের ভয়াবহ হামলায় কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার নাসের কানানি নিজের অফিসিয়াল এক্স পেজে বলেন, ইসরায়েল প্রচণ্ড বিধ্বংসী মানসিকতা নিয়ে প্রায় 1 বছর ধরে গাজা উপত্যকার সকল অবকাঠামো ধ্বংস করেছে। দখলদার সেনারা এখন পশ্চিম তীরে ঝাঁপিয়ে পড়েছেন এবং সেখানকার উত্তর অংশে, বিশেষ করে নাবলুস ও জেনিনে নজিরবিহীন পাশবিকতা চালাচ্ছেন। কোনো কোনো প্রতিবেদনের বরাতে কানানি বলেন, 10 দিনের ধ্বংসযজ্ঞ চালানোর পর জেনিন ও নাবলুস থেকে এবং 4 দিনের ভয়াবহ হামলার পর তুলকারেম থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। তিনি পশ্চিম তীরে ইসরায়েলি যুদ্ধ অপরাধ বন্ধ করতে ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর নৈতিক ও আইনগত দায়বদ্ধতা স্মরণ করিয়ে দেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার দেশের প্রতিরক্ষা সক্ষমতার প্রশংসা করে বলেছেন, ইরানের প্রতিরক্ষা শক্তি বহিঃশত্রুর হুমকি মোকাবেলায় জনগণের মধ্যে নিরাপত্তা ও স্বস্তির পরিবেশ তৈরি করেছে। তিনি শনিবার তেহরানে সশস্ত্র বাহিনীর কমান্ডারদের এক সমাবেশে গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের চলমান পাশবিকতার ব্যাপারে মানবাধিকারের কথিত রক্ষকদের নির্লিপ্ত ভূমিকার তীব্র সমালোচনা করেন। পেজেশকিয়ান বলেন, ইরান যদি তার প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী না করত, তাহলে গাজায় যে অপরাধযজ্ঞ চলছে তা ইরানি জনগণের বিরুদ্ধে চালানো হতো। এই সক্ষমতা তৈরি করার জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট। তিনি বলেন, সেনাবাহিনীকে আরও বেশি শক্তিশালী করে গড়ে তুলতে তার সরকার সব রকম প্রচেষ্টা চালাবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দখলদার ইসরায়েলের সম্প্রসারণবাদ ঠেকাতে মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে তিনি বলেন, ইসরায়েলিদের আগ্রাসন, ডাকাতি ও সন্ত্রাসবাদ ঠেকানোর একমাত্র উপায় হল মুসলিম দেশগুলোর এক হওয়া। এরদোয়ান জানান, সিরিয়া এবং মিশরের সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছে তুরস্ক, কারণ তারা ইসরায়েলের ক্রমবর্ধমান সম্প্রসারণবাদের ঝুঁকি থামাতে চান। তিনি বলেন, ইসরায়েলি সম্প্রসারণবাদ লেবানন এবং সিরিয়াকেও হুমকির মুখে ফেলেছে। গত সপ্তাহে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি তুরস্ক সফর করেন, যা গত 12 বছরে দেশটির কোনো প্রেসিডেন্টের প্রথম তুরস্ক সফর। বৈঠকে সিসির সঙ্গে গাজা যুদ্ধ নিয়ে কথা বলেন এরদোয়ান। 2020 সালে
আরব আমিরাত, সৌদি আরব সহ আঞ্চলিক পরাশক্তিগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে মনোযোগ দেয় তুরস্ক। এরপর মিশর সহ অন্য দেশগুলোর সঙ্গেও তাদের কূটনৈতিক সম্পর্ক উন্নত হওয়া শুরু করে। আল জাজিরা বলেছে, শনিবার ইসরায়েলি হামলায় অন্তত ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে শনিবার পর্যন্ত অন্তত ৪০,৯৩৯ ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে শুধু শিশুর সংখ্যা অন্তত ১৬,৪৭৯। ভারতের উত্তর পূর্বাঞ্চল আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মণিপুর রাজ্যে নতুন করে শুরু হয়েছে ভয়াবহ সহিংসতা। রাজ্যের জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় ড্রোন ও রকেট হামলার পাশাপাশি গোলাগুলির ঘটনায় প্রাণহানি হয়েছে অন্তত ৭ জনের। পুলিশের অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের চেষ্টা হয়েছে ইম্ফল পূর্ব জেলায়। শুক্রবার গভীর রাতে ৭ম ও ২য় রাইফেলস ব্যাটালিয়নের অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের এই চেষ্টা চালানো হয়। এ সময় বিক্ষুব্ধ লোকজনের গুলিতে ২ পুলিশ সদস্য আহত হন বলে জানায় এনডিটিভি। খবরে বলা হয়, গত বছরের মে মাসে মণিপুরে জাতিগত সহিংসতা শুরু হওয়ার পর জনতা মণিপুর পুলিশের অস্ত্রাগার এবং জেলা জুড়ে অন্যান্য নিরাপত্তা পোস্ট থেকে ৪,০০০-এরও বেশি অত্যাধুনিক অস্ত্র এবং লক্ষাধিক গোলা বারুদ লুট করে। এদিকে নতুন করে সহিংসতা শুরুর পর শনিবার জিরিবামে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এর আগে শুক্রবার বিদ্রোহীদের রকেট হামলায় একজনের প্রাণহানির পর রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পুলিশ বলেছে, বিষ্ণুপুরের রকেট হামলায় ৭২ বছর বয়সী ব্যক্তি এক নিহত এবং অন্য ৫ জন আহত হন। কর্মকর্তারা বলেছেন, শুক্রবার অন্তত ২টি রকেট নিক্ষেপ করেন বিদ্রোহীরা। এর মধ্যে বিষ্ণুপুরের ত্রংলাউবিতে একটি রকেটের আঘাতে ২টি অবকাঠামো ধ্বংস হয়। আর ময়রাং শহরে সাবেক মুখ্যমন্ত্রী মাইরেম্বাম কৈরঙের বাসভবনের কাছে আঘাত হানে দ্বিতীয় রকেটটি। দ্য হিন্দুর খবরে বলা হয়, উত্তপ্ত পরিস্থিতিতে মণিপুরের মুখ্যমন্ত্রী বিজেপির এন বীরেন সিং শনিবার রাজ্যপাল এল আচার্যের সঙ্গে দেখা করেন। সরকারি বেশ কয়েকটি সূত্র জানায়, সিএম সচিবালয়ে ক্ষমতাসীন জোটের বিধায়ক ও মন্ত্রীদের মধ্যে জরুরি বৈঠকের পর বীরেন সিং রাজ্যপালের সঙ্গে দেখা করতে ছুটে যান। ১৬ মাস আগে মণিপুরে প্রথম সহিংসতা শুরু হয়। গত বছর হিন্দু অধ্যুষিত মেইতি জাতিগোষ্ঠী সংখ্যালঘুর মর্যাদা পেতে দাবি জানায়। অভিযোগ রয়েছে, এই দাবির পক্ষে মদত দেয় বিজেপি। এরপর রাজ্যের হাইকোর্ট এটি বিবেচনা করতে নির্দেশ দেয়। কিন্তু মেইতিদের এই দাবির বিরোধিতা করে আন্দোলন শুরু করে খ্রিস্টান অধ্যুষিত কুকি সম্প্রদায়। এরপর দুই পক্ষের মধ্যে জাতিগত সহিংসতা শুরু হয়। নতুন করে ছড়িয়ে পড়া সংখ্যাতে রকেট ও ড্রোনের মতো আধুনিক অস্ত্র ব্যবহৃত হওয়ায় মণিপুরের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তীব্র আকার ধারণ করেছে। পিটিআইকে স্থানীয় কর্মকর্তারা বলেছেন, শুক্রবার রাতে মণিপুরের বিষ্ণুপুর ও ইম্ফল পূর্ব জেলার আকাশে বহু ড্রোন দেখতে পান বাসিন্দারা। এ সময় তাদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে এই ২ জেলার বাসিন্দারা ঘটনার সময় তাদের বাড়ি ঘরের লাইট বন্ধ করে দেন। ভয়ে রাতে কেউ বাড়ির বাইরে বের হননি। ইম্ফল পশ্চিম জেলার আশেপাশের ২টি স্থানে ড্রোন থেকে বোমা ফেলেছেন বিদ্রোহীরা। এই ঘটনার পর বিষ্ণুপুর ও ইম্ফল পূর্ব জেলার আকাশে অনেক ড্রোন উড়তে দেখেছেন বাসিন্দারা। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।